নোবেলজয়ী অমর্ত্য সেনকে ডেকে পাঠানো হয়েছিল এসআইআর এর শুনানিতে। জানা গিয়েছে নোবেলজয়ীর শুনানির প্রক্রিয়া শেষ হয়েছে, তবে তাঁর পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে চাওয়া হয়েছে অমর্ত্য সেনের একাধিক নথি। শুনানিতে কি কি নথি চাওয়া হয়েছে? জানা গিয়েছে অমর্ত্য সেনের শুভাকাঙ্ক্ষী গীতিকণ্ঠ মজুমদার এবং তার মামাতো ভাই শান্তভানু সেনের কাছ থেকে অমর্ত্য সেনের পাসপোর্টের ফটোকপি, তার মায়ের ডেথ সার্টিফিকেট এবং অমর্ত্য সেনের আধার কার্ড চাওয়া হয়েছে এবং তা জমাও নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনের আধিকারিকরা জানতে চান অমর্ত্য সেনকে যে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়েছিল সেই সার্টিফিকেটটি দেওয়া সম্ভব কিনা। তবে এই সার্টিফিকেটটি নির্বাচন কমিশনের আধিকারিকরা সঙ্গে করে নিয়ে যাননি। আপনারা যেটা চেয়েছিলেন, আমরা স্যারের অথরাইজেশন সার্টিফিকেট, স্যারের পাসপোর্ট, আধার কার্ড, 2002 সালের ভোটার লিস্টের কপি আমরা যথাযথভাবে ওনাদেরকে দিয়ে দিয়েছি। ভারতরত্ন যে সার্টিফিকেট, সেটা কমিশনের যে নথি, কমিশনের যে সমস্ত নথিগুলো চেয়েছে সেটা কি প্রযোজ্য হবে কিনা সে ব্যাপারে ওনারা কিছু বলতে পারেননি। এটা কমিশনার বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু 2002 সালের যে ভোটার লিস্টের যে বয়সটা ছিল, সেই বয়সটাকে তারা ঠিকমতো না দেখে যে নোটিশটা করেছিলেন, তার জন্য আমরা প্রতিচির তরফ থেকে সবাই তার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। বয়সের গরমিলে শুনানির নোটিশ পেয়ে অবাক জ্যোৎস্নারা বেগম। বাবা মেয়ের বয়সের পার্থক্য 50 বছর। এমন নোটিশ পেয়ে হয়রানির শিকার চণ্ডীতলার কুমিরমোড়া এলাকার বাসিন্দা জ্যোৎস্নারা বেগম। আবার রাকিবা বেগম ও তার বাবার বয়সের পার্থক্য 15 বছর দেখিয়ে নোটিশ পাঠানো হয়েছে, যেখানে ভোটার কার্ড অনুযায়ী বয়সের পার্থক্য 32 বছর। নির্বাচন কমিশনের নোটিশ অনুযায়ী জ্যোৎস্নারা বেগম এবং তার পিতা গোলাম ওশিয়া মল্লিকের বয়সের মধ্যে ফারাক মাত্র 15 বছর। স্বামী মারা গেছেন, বাবাও মারা গেছেন। বর্তমানে জ্যোৎস্নারা বেগমের বয়স 36 বছর। তার বাবার ভোটার কার্ড অনুযায়ী বর্তমানে বয়স হওয়ার কথা 70 বছরের বেশি। নোটিশে পাঠাচ্ছে আমার বাবার সাথে আমার 50 বছরের বয়সের পার্থক্য দেখাচ্ছে। আচ্ছা, এটা কি সত্যি? না, সত্যি নয়। আচ্ছা, এমনি বাবা এখন বেঁচে আছে না? না, বাবা বেঁচে নেই। কবে মানে মারা গেছে? তাও মারা গেছে 5 বছর হয়ে গেল। কত তাও বয়স হবে আপনার বাবার, আপনার মনে হয়? আমার বাবার বয়স আমার হিসাবে ওই 70-এর কাছাকাছি। আচ্ছা, তো এই যে নোটিশ পাঠিয়েছে, তো মানে হয়রানি হচ্ছে তাহলে আপনার? হ্যাঁ, পেরেশানি হচ্ছে, খুব পেরেশানি হচ্ছে। হিতা উতা সংসার ধর্ম ফেলে রেখে যেতে হচ্ছে ছেলে পুলে করে। এসআইআর হয়রানি বন্ধ করতে এবার নয়া উদ্যোগ। শুক্রবার সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় পারুলডাঙ্গা রেল গেটে রেল অবরোধে সামিল হলেন স্থানীয় এলাকার মানুষজনরা। তাদের দাবি, এসআইআর এর সমস্ত ভারতীয় নাগরিকদের নাম তুলতে হবে। যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের নাম সেইভাবেই রাখতে হবে। হিয়ারিং করতে এলেও স্থানীয় এলাকাতেই হিয়ারিং করতে হবে। সকাল 7:50 থেকে 8:02 পর্যন্ত ডাউন হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আটকায় এলাকার মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয় কালনা জিআরপি এবং আরপিএফ। পরবর্তী সময়ে তাদের আশ্বাসে রেল অবরোধ সরিয়ে নেয় তারা। প্রথম অবস্থাতেই আমরা যেটুকানি জানিয়েছি, এই 13 মিনিট 14 মিনিট হোক রেল অবরোধ করে যেটা জানানো হলো, এটা আমরা দিল্লি পর্যন্ত তার কপি পৌঁছাবো। আমাদের এসডিও, বিডিও, আরপিএফ, জিআরপি, এলাকার প্রশাসন, আমরা যতদূর যাওয়ার দরকার যাব, যেন কোনো মানুষের এসআইআর নাম করে হয়রানি করা চলবে না। এবং ক্যাম্প যদি করতেই হয়, হিয়ারিং যদি করতেই হয়, প্রত্যেকটা বুথে বুথে হোক, নতুবা পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল আছে আমাদের লোকালে, সেই পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলে আপনার ক্যাম্প বসুক। ক্যাম্পের মাধ্যম দিয়ে আমাদের হিয়ারিং হোক। হিয়ারিংয়ের নথিপত্র যেমন নেবে, আমাদের তেমন রিসিভ কপি দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায়। এসআইআর আবহে একের পর এক মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। কখনো প্রবীণ নাগরিক, কখনো আবার তারকা, কেউ বাদ যাননি। এবার হিয়ারিংয়ের নোটিশ পেলেন খোদ বিএলও। আগামী 17 জানুয়ারি বীরভূমের রামপুরহাট 1 ব্লকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে ওই বিএলওকে। ঘটনাটি বীরভূমের রামপুরহাট 1 ব্লকের বনহাট গ্রাম পঞ্চায়েতের বড়জোল গ্রামে। 182 নম্বর বুথের বিএলও নিরঞ্জন মণ্ডলকে তার নামের বানান ভুল থাকায় তাকে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। তিনি স্থানীয় বেলপাহাড়ি প্রাথমিক স্কুলের শিক্ষক। ফর্ম ডিস্ট্রিবিউশন করার সময় আমরা যারা বিএলও ছিলাম, বিশেষ করে আমার ক্ষেত্রে ফোন করে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস ইনফরমেশন আমাদের চাওয়া হয়েছিল। আমরা সেগুলো যথারীতি প্রোভাইড করেছিলাম। তারপরেও হঠাৎ গতকালকে দেখছি হিয়ারিংয়ের নোটিশ আমার নামে ইস্যু হয়েছে। যদিও অ্যাপে দেখেও ছিলাম, আমি সেগুলো প্রশ্নও করেছিলাম, তো তারপরেও দেখছি চলে এসেছে।
আগামী 17 তারিখে তার হিয়ারিং শিডিউল করেছে আমার বিদ্যালয়ে, সেখানেই আমাকে রিকোয়ার্ড ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। বিষয়টা এটাই, যাবতীয় ডকুমেন্ট আমাদের কাছ থেকে চাওয়া হয়েছিল, আমরা দিয়েও ছিলাম। তারপরেও যদি বিশেষ করে যখন ফর্ম আমরা ডিজিটালাইজড করি তখনও আমরা সমস্ত ইনফরমেশন প্রোভাইড করেছিলাম, তারপরেও আমার নামে চলে আসাটা একটু খারাপ লাগছে। এবার হলদিয়াতে এসআইআর নিয়ে অশান্তি। এসআইআর এর কাজে কার্যত অসন্তোষ জানিয়ে গণ ইস্তফা দিয়ে পথে শতাধিক বিএলও। হুঁশিয়ারি দিয়ে বিডিও অফিস ঘেরাও বিক্ষোভ বিএলওদের। কিন্তু কেন গণ ইস্তফার পথ বেছে নিচ্ছেন বিএলওরা? নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে, এক একটা স্কুলে স্যার 3 থেকে 4 জন করে বিএলও দিয়েছে। আমরা তো পঠন পাঠন চালাতে পারছি না, সেই সঙ্গে নতুন শিক্ষাবর্ষে বাচ্চা দিয়ে ভর্তিকরণ, নতুন করে মার্কশিট তৈরি, খুবই অসুবিধা আছে। তার মধ্যেও আমাদের বিএলওর কাজ করতে হচ্ছে, কেননা এটা একটা সার্বিক কাজ, এসআইয়ের কাজ। আমরা করবো না তো বলিনি, সমস্ত কাজই করব, কিন্তু আমাদের বারবার এইভাবে হয়রানির মুখে ফেলানোর জন্য আজ আমরা এই ডিভিশন নিতে বাধ্য। স্কুলে 4 জন টিচারের মধ্যে হেড টিচার নেই, আমাকে হেড টিচারের দায়িত্ব পালন করতে হচ্ছে। আবার আমার স্কুলে 3 জন টিচারকে বিএলও হিসাবে তুলে নেওয়া হয়েছে। একজন টিচারের দ্বারা তো স্কুল করাই সম্ভব নয়, কিন্তু তাকে সামলাতে হচ্ছে, আমাদেরকেও মাঝে মাঝে স্কুলে গিয়ে দেখতে হচ্ছে। এদিকে সংসারের ছোট ছোট বাচ্চা এবং সংসারের চাপ, এদিকে স্কুলের চাপ, এবারে বিএলওর চাপ। আমরা রাতের পর রাত প্রায় ঘুমাইনি, এইভাবে আমাদেরকে পরিশ্রম করে চলতে হচ্ছে। আমাদের কর্মজীবন যেটা রয়েছে স্কুল, সেই জায়গা আমরা সঠিকভাবে ভূমিকা পালন করতে পারছি না, কেননা অভিভাবকরা আমাদের উপরে তাদের বাচ্চাদেরকে ভরসা করে পাঠিয়ে দেয়। আজকের যদি আমরা সেই স্কুল থেকে অনেকটা দূরে রয়ে গেছি, আজ কয়েক মাস ধরে কাজ চলছে, তাও আমরা এখনো কমপ্লিট করতে পারলাম না। তাহলে এরপরে আমাদের যদি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন নির্বাচন কমিশন, আমাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন, না হলে আমাদের করা কাজকে দ্বিতীয়বার এরকম বারে বারে কেন পাঠাচ্ছেন? তাহলে কি আমরা কাজটা সঠিকভাবে করতে পারছি না? আমাদের কি কোনো খামতি থেকে যাচ্ছে? সেই দায়টা কে নেবে?